সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সাম্প্রতিক 2 সপ্তাহের যুদ্ধবিরতি, ইসলামাবাদে নির্ধারিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এবং পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে ঘিরে যে নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তা শুধু একটি সামরিক বিরতি নয়, বরং মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি নতুন রাজনৈতিক পর্বের সূচনা বলেই মনে হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের মাধ্যমে যে আলোচনার পথ খুলেছে, সেখানে শুধু ওয়াশিংটন ও তেহরান নয়, পরোক্ষভাবে তেল আভিভ, উপসাগরীয় আরব রাষ্ট্রসমূহ, এমনকি বৈশ্বিক জ্বালানি বাজারের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মনিরের যৌথ ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো এবং বহির্বিশ্বে তাদের কূটনৈতিক অবস্থান দুটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। যুদ্ধবিরতির ঘোষণা ধরনই দেখে দিয়েছে যে এটি প্রচলিত অর্থে কোনো সরল যুদ্ধবিরতি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানের অনুরোধ, ইরানের 10 দফা প্রস্তাব এবং হরমুজ প্রণালী খোলা রাখার শর্ত, এই তিনের সমন্বয়ে 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করা হচ্ছে। অর্থাৎ এখানে সামরিক বিরতি এসেছে রাজনৈতিক দর কষাকষির পূর্ব শর্ত হিসেবে। ইরান শুরু থেকেই বলছে তারা একতরফা যুদ্ধবিরতি নয়, পারস্পরিক যুদ্ধবিরতি চায়। অর্থাৎ তাদের উপর হামলা বন্ধ হলে তবেই তারা সামরিক অভিযান থামাবে। এই অবস্থান ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে দেশটি নিজেকে প্রতিরক্ষামূলক অবস্থানে নয়, বরং সমপর্যায়ের দর কষাকষির অংশীদার হিসেবে তুলে ধরতে পেরেছে। ইরানের 10 দফা মূলত কেবল যুদ্ধবিরতির তালিকা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ফ্রেমওয়ার্ক। প্রথম দফাতেই তারা বলেছে স্বল্প মেয়াদী বিরতি নয়, স্থায়ী যুদ্ধবন্ধ চাই। এই ভাষা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক বছরগুলোতে গাজা, দক্ষিণ লেবানন বা সিরিয়ার বিভিন্ন সংঘাতে দেখা গেছে অস্থায়ী যুদ্ধবিরতি প্রায় পুনরায় সামরিক অভিযানের প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে তেহরানের দৃষ্টিকোণ থেকে সাময়িক বিরতি মানেই কৌশলগত ঝুঁকি। দ্বিতীয় দফায় ভবিষ্যতে আক্রমণ না হওয়ার গ্যারান্টি দাবি, এটিও বাস্তবে নিরাপত্তা কাঠামো পুনর্নির্মাণের প্রশ্ন। কারণ ইরান যুক্তি দিচ্ছে যে যদি আলোচনার পরও আবার হামলার সম্ভাবনা থাকে, তবে আলোচনার কূটনৈতিক মূল্য থাকে না। তৃতীয় ও চতুর্থ দফা আঞ্চলিক আগ্রাসন বন্ধ এবং বিশেষত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধের দাবি। এটি ইরান আলোচনাকে শুধু নিজের সীমানায় সীমাবদ্ধ রাখতে চায় না, এটি এক ধরনের আঞ্চলিক নিরাপত্তা প্যাকেজ। এর অর্থ ইরান এখন কেবল তেহরান রক্ষার কথা বলছে না, বরং বৈরুত, বাগদাদ, দামেস্ক সবগুলো থিয়েটারকে একই আলোচনায় টানছে। এখানে ইসরায়েলের আপত্তি দেখা যাচ্ছে, কারণ তেল আবিব চাইছে সংঘাতকে খণ্ডিত রাখতে, যাতে প্রতিটি ফ্রন্ট আলাদা করে সামলানো যায়। আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই যুদ্ধবিরতিকে সতর্ক দৃষ্টিতে দেখছে এবং বিশেষত লেবানন সংক্রান্ত অংশে আপত্তি তুলেছে। পঞ্চম দফায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইরানের দীর্ঘমেয়াদী কৌশলের কেন্দ্রবিন্দু, কারণ সামরিকভাবে টিকে থাকলেও অর্থনৈতিক অবরোধ ইরানের জন্য বড় চাপ। তাই যুদ্ধবিরতিকে তারা নিষেধাজ্ঞার আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত করেছে। এর মানে তেহরান চাইছে নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতি 3টি স্তর একসঙ্গে সমাধান হোক। ষষ্ঠ ও সপ্তম দফায় এসে হরমুজ প্রণালীকে বিশেষ সুবিধা হিসেবে ব্যবহার করা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবাহিত হয়, ফলে এটি ইরানের সবচেয়ে কার্যকর ভূ রাজনৈতিক অস্ত্র। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে শর্ত মানা হলে তারা পথ খুলবে, না হলে চাপ বজায় থাকবে। এই অবস্থান আন্তর্জাতিক বাজারকে বুঝিয়ে দিয়েছে যে তেহরান চাইলে বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। অষ্টম দফায় প্রতিটি জাহাজের জন্য $2 মিলিয়ন ফি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি বাস্তবে সামুদ্রিক কর ব্যবস্থার মতো শোনালেও
কৌশলগতভাবে এটি যুদ্ধ ব্যয় আদায়ের ধারণা বলেই অনেকেই মনে করছেন। ইরান বোঝাতে চাইছে নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার মূল্য আছে। নবম দফায় এই অর্থ ওমানের সঙ্গে ভাগাভাগির প্রস্তাব দেয়া থেকে বোঝা যায় ওমানকে ভবিষ্যতে মেরিটাইম গ্যারান্টার হিসাবে ভাবা হচ্ছে। এটা কূটনৈতিকভাবে খুবই বুদ্ধিদীপ্ত, কারণ ওমান ঐতিহাসিকভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে। দশম দফায় যুদ্ধজনিত অবকাঠামোগত ক্ষতিপূরণ দাবি আসলে প্রতীকী ন্যায় বিচারের প্রশ্ন। ইরান এতে শুধু অর্থ চায় না, বরং স্বীকারোক্তি চায় যে ক্ষতি হয়েছে এবং তার দায় বহিরাগত শক্তিরও আছে। এই দাবির বাস্তবায়ন কঠিন হলেও আলোচনার টেবিলে এটি একটি দর কষাকষির টুল হিসেবে কাজ করবে। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অতীতে কাতার, মিশর ও ওমানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ক্ষেত্রে সাধারণত সিভিলিয়ান প্রশাসনকে সামনে দেখা গেছে, কিন্তু এবার পাকিস্তানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান দুজনের নাম সমান গুরুত্বে এসেছে। এখানে ইসলামাবাদ নিজেকে এমনভাবে উপস্থাপন করছে যেখানে বেসামরিক এবং সামরিক ক্ষমতা একসঙ্গে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের জন্য এটি বড় কূটনৈতিক পুনরুত্থান, কারণ দীর্ঘদিন পর তারা এমন এক সংখ্যাতে কেন্দ্রীয় মধ্যস্থতাকারী হিসেবে হাজির হয়েছে যেখানে ওয়াশিংটন, তেহরান এবং আঞ্চলিক শক্তিগুলো তাদের প্ল্যাটফর্ম গ্রহণ করছে। এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্র পাকিস্তানকে শুধু বার্তাবাহক নয়, বিশ্বস্ত চ্যানেল হিসেবে ব্যবহার করছে। এর ফলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন প্রভাব পড়তে পারে, কারণ ইসলামাবাদ এখন শুধু নিরাপত্তা অংশীদার নয়, কৌশলগত আলোচক হিসেবেও জায়গা করে নিচ্ছে। ভবিষ্যতে আফগানিস্তান, উপসাগরে নিরাপত্তা, এমনকি চীন যুক্তরাষ্ট্র ভারসাম্যেও পাকিস্তানের এই নতুন কূটনৈতিক অবস্থান কাজে লাগতে পারে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও সমান গুরুত্বপূর্ণ। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্পষ্টভাবে বলেছে এই আলোচনা রণক্ষেত্রের ধারাবাহিকতা, অর্থাৎ তারা জনগণকে বোঝাতে চাইছে আলোচনায় যাওয়া মানে পিছু হটে যাওয়া নয়। এতে অভ্যন্তরীণ জাতীয় ঐক্য ধরে রাখার চেষ্টা রয়েছে। যুদ্ধের পর বিজয় মিছিলের অনুমোদনও একই ন্যারেটিভের অংশ। রাষ্ট্র দেখাতে চাইছে যে আলোচনা হচ্ছে শক্তির অবস্থান থেকে, দুর্বলতা থেকে নয়। ইরান কেন এই অবস্থানে আত্মবিশ্বাসী, তার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘমেয়াদী সংঘাতে তাদের সহনশীলতা। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ। তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রকে বহুমাত্রিকভাবে ব্যবহার করার সক্ষমতা। সামুদ্রিক পথ, আঞ্চলিক মিত্র, ক্ষেপণাস্ত্র এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের অনেকেই মনে করছেন দীর্ঘ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে ব্যয়বহুল হতে পারে, বিশেষ করে নির্বাচন পরবর্তী অভ্যন্তরীণ চাপ বাড়লে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও সম্পূর্ণ দুর্বলতার নয়, বরং কৌশলগত পুনঃ সমন্বয় করা হয়েছে। ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে সামরিক লক্ষ্য অর্জনের দাবি রেখে আলোচনায় যাওয়া অভ্যন্তরীণ রাজনীতিতে বেশি গ্রহণযোগ্য। তাই তিনি লক্ষ্য অর্জিত হয়েছে বলে যুদ্ধ থামিয়ে দিয়েছেন। এতে তিনি নিজের রাজনৈতিক অবস্থানও ধরে রেখেছেন। ইসরায়েলের অস্বস্তির জায়গা এখানেই, কারণ ওয়াশিংটন যদি সরাসরি তেহরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে যায় তাহলে তেল আবিবের কৌশলগত সক্ষমতা কমে যেতে পারে, বিশেষত যদি লেবানন, সিরিয়াতেও তাকে থেমে যেতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো এই মুহূর্তে সবাই যুদ্ধ থামিয়েছে, কিন্তু কেউই যুদ্ধের যুক্তি পুরোপুরি ত্যাগ করেনি। তাই ইসলামাবাদে আলোচনা সফল হবে কিনা তা নির্ভর করবে কে কতটা দাবি থেকে আপোস করতে পারবে তার উপর। আপাতত বিশ্ব তাকিয়ে আছে পাকিস্তানের দিকে, কারণ এই প্রথমবার দক্ষিণ এশিয়ার একটি রাজধানী মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরবর্তী রাজনৈতিক মানচিত্র আঁকার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।